আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো স্যার ভালো সবাই? আছেন? আছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের একটা সৃজনশীল শুরু করব। তোমরা সবাই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় অধ্যায়, তাহলে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। তোমরা লেখা শুরু করো। মুশফিক ব্যাট দিয়ে আঘাত করার পর বলটি 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠতে থাকলো। কিছুক্ষণ পর একজন ফিল্ডার ভূমি হতে 2 মিটার উচ্চতায় বলটি ধরে ফেললো। ক নাম্বার কোশ্চেন, তাৎক্ষণিক দ্রুতি কি? খ নাম্বার, সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না। ব্যাখ্যা করো। গ, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? ঘ, ফিল্ডার বলটি ধরার সময় বলটির বেগ ব্যাটসম্যান আঘাত করার সময়কার বেগের চেয়ে বেশি হবে কিনা গাণিতিক যুক্তি দাও। তাহলে
আশা করি সবার লেখা শেষ নাকি? না স্যার, একটু wait করুন। স্যার আর একটু উপর থেকে ধরেন তো। উপরে থেকে? না স্যার, ঠিক আছে ঠিক আছে। দ্বিতীয়তে আমরা অনেকগুলো সৃজনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব, আশা করি তোমরা সবাই কন্টিনিউ করবে। তাহলে শুরুতে আমরা প্রথম যে প্রশ্নটা তাৎক্ষণিক দ্রুতি। স্যার ঘ নাম্বার প্রশ্ন আবার বলুন তো। 122.5 হবে। গ নাম্বার? ইয়েস হ্যাঁ। স্যার। 122.5। আচ্ছা, তারপরে আমি তোমাদের মাঝে একটু আলোচনা করবো আমি। তাহলে আমরা শুরু থেকে যাচ্ছি তাৎক্ষণিক দ্রুতি। এর আগে আমি তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ সম্পর্কে আলোচনা করেছি, তোমাদের হয়তো মনে আছে। আমি একটু বলি, তাহলে তোমাদের মনে হবে। কোন বিশেষ মুহূর্তে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বা কোন বিশেষ মুহূর্তে এই কথাটুকু লাগানোর পরে শুধু দ্রুতির সংজ্ঞা বা বেগের সংজ্ঞা দিলেই কিন্তু হয়ে যায়। বা অতি অল্প নির্দিষ্ট সময়ে, সময়ে বললে হবে না স্যার? নির্দিষ্ট অতি সময়ে অল্প মানে সময়ে। কোন নির্দিষ্ট? নির্দিষ্ট সময় না তো, অতি অল্প সময়, এটা লিখতে পারো। অতি অল্প সময়ে, এরপরে তুমি দ্রুতি সংজ্ঞা লাগাইতে পারো। অথবা তোমার বিশেষ মুহূর্তে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন আর কি বস্তুর তাৎক্ষণিক দ্রুতি বলে, এটাও বলতে পারো। আচ্ছা, এরপরের কোশ্চেন, সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না। এটার জন্য ব্যাখ্যা করো যে কিভাবে লিখতে পারবা, যে কেউ একজন, কে পারবা? হ্যাঁ বলো, লগ্ন। স্যার প্রথমে হচ্ছে আমরা ত্বরণের সংজ্ঞা থেকে পাই যে কোনো গতিশীল বস্তু, মানে ত্বরণের সংজ্ঞা আমরা জানি যে কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তনের হারকে হচ্ছে ত্বরণ বলে। তাহলে আমরা হচ্ছে কোনো বস্তুর আদিবেগকে যদি ইউ ধরি, আর সময় হচ্ছে টি, আর বেগ যদি ভি হয়, তাহলে স্যার সময়ের মানে টি সময় তার বেগের পরিবর্তন হবে হচ্ছে ভি মাইনাস ইউ। আর মানে শেষ বেগ বিয়োগ আদিবেগ। আর যদি আমরা স্যার একক সময়ে বেগের পরিবর্তনটা জানতে চাই, অর্থাৎ এখানে স্যার ত্বরণের সূত্রটা প্রযোজ্য হবে। মানে ত্বরণ সমান হচ্ছে বেগের টি সময় হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তারপরে স্যার এখন একটু থামো, এখানে কিন্তু দুইটা জিনিস জানতে পারলাম। একটা হলো বেগের পরিবর্তন সমান ভি মাইনাস ইউ, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদিবেগ। তাহলে ত্বরণের সংজ্ঞা থেকেই আমরা কিন্তু জানি যে ত্বরণের সংজ্ঞা থেকে আমরা কি জানি, একক সময়ে বেগের পরিবর্তন। একক সময়, সময় যে ভাগ করলেই হবে। সুতরাং ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি। এই পর্যন্ত তুমি বলেছিলা, তারপরে বলো। স্যার তারপরে হচ্ছে যেহেতু এখানে সমবেগের ক্ষেত্রে বলা হয়েছে স্যার, তাহলে সমবেগের ক্ষেত্রে হচ্ছে আদিবেগ আর শেষ বেগ সমান হবে। এই ক্ষেত্রে সময়ে বেগের পরিবর্তন সমান কেন হবে? সমবেগের থেকে আমরা জানি বেগের কোনো পরিবর্তন হয় না, আদিতেও যা ছিল শেষেও তাই হবে। শেষেও তাই আছে। তারপর স্যার এর জন্য এর বেগের পরিবর্তন হচ্ছে 0 হবে। তাহলে ভি সমান আমরা ইউ ধরতে পারি। তাহলে ভি এর মানটা যদি ইউ বসিয়ে দেই, ভি ইউ মাইনাস ইউ বাই টি, তাহলে ইউ থেকে ইউ বিয়োগ করলে 0, নিচে টি, 0 কে টি ভাগ করলে 0 হবে। তাহলে 0 যে পেলাম, অর্থাৎ ত্বরণ শূন্য হয়ে গেল। তাহলে সমবেগে গতিশীল বস্তুর কোনো ত্বরণ থাকে না, ত্বরণ থাকবে না। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছ? আদ্রিতা, নাবিলা, নামিরা, তোমরা বুঝতে পেরেছ? রোহিত? জি স্যার। রোহেনা, সাদিয়া জামান? জি স্যার। ওকে, আমার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই পারবে। এবং এই প্রশ্নটা অনেকবারই আসে এবং খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা গ নাম্বার আলোচনা করব বা গ নাম্বার করে ফেলবো। অনেকেই পারবে, তারপরেও প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবো ততই পারবো তোমরা। আর যারা পারবে না তারা একটু খেয়াল করে দেখো।
আসলে উদ্দীপক থেকে আমরা কি কি লিখতে পারি? তোমরা কিন্তু ইতিমধ্যেও জেনে গেছো যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয় বলতো? শেষ বেগ শূন্য। শূন্য। তাহলে একটা ব্যাটস এখানে কিন্তু উদ্দীপকে বলেছে ব্যাট দিয়ে আঘাত করার পর বলটি 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে, যেহেতু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে আমরা শেষ বেগটাকে আমরা শূন্য ধরতে পারি। অর্থাৎ তাহলে এখানে লিখতে পারি দেওয়া আছে ভি সমান 0, আর আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, ইউ সমান 49 মিটার পার সেকেন্ড। আর সর্বোচ্চ উচ্চতা, যেহেতু এখানে গ নাম্বারে বলেছে বলটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, তাহলে এইচ ইকুয়াল টু হোয়াট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানি সূত্র ভি স্কয়ার সমান ইউ স্কয়ার। এখানে প্লাস হবে না মাইনাস হবে? আদ্রিতা বলো তো। আদ্রিতা শুনতে পাচ্ছ? রোহিত 17 রোল। রোহিত স্যার আমি বলি। না, রোহিত বলো। রোহিত। স্যার মাইনাস হবে স্যার। হ্যাঁ, মাইনাস হবে। আচ্ছা, আমি আরো কারণটা বলে দিচ্ছি। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রে মাইনাস হয়, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রে প্লাস হয়। এই জন্য এখানে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2g এইচ, ক্যাপিটাল এইচ দিতে পারো, স্মল এইচ দিলেও সমস্যা নেই। তাহলে মান বসিয়ে দাও। 0, ইউ এর মান হলো 49 তার স্কয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান আমরা বের করব। তাহলে এখানে হবে 0, 49 এর স্কয়ার করো, কত হয়? স্যার 2401। স্যার অ্যান্সার কি 122.5? 122.5। হ্যাঁ, জি স্যার। রাফি বলো 9.8 ইন্টু 2 কত হয়? 19.6। 19.6 এইচ। এবার ক্যালকুলেশন করলে আমরা 19.6 এইচটাকে এই পাশে চলে আসলো, 2401 এই পাশে চলে গেল। এইচ ইকুয়াল টু 2401 ভাগ 19.6। তাহলে রেজাল্ট হবে, তোমরা আগে বলে ফেলেছো, 122.5 মিটার। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে। এবং এই অঙ্কের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার ঘ নাম্বারও হয়ে গেছে। ঘ নাম্বার অ্যান্সার 6.26 মিটার পার সেকেন্ড। 6 কত হয়েছে বললা? 6.26 মিটার পার সেকেন্ড। না, হয়নি। আমি একটু আলোচনা করি। আচ্ছা, ঘ নাম্বার আমরা অলরেডি গ নাম্বার থেকে পেয়ে গেলাম উচ্চতা এইচ ইকুয়াল টু 122.5 মিটার, এটা লিখে ফেললাম। আচ্ছা, এখানে ঘ নাম্বারে বললো ফিল্টার বলটি ধরার সময়ে বলটির বেগ ব্যাটসম্যান আঘাত করার সময়কার বেগের চেয়ে বেশি হবে কিনা। তাহলে বেগ বের করতে হবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে শেষ বেগ। ধরার সময় বলের যে বেগ, এটা হলো শেষ বেগ। তার মানে আমরা ভি এর মান বের করব। তাহলে যে উচ্চতাটা আমরা 122 পেলাম, 122, কিন্তু এ দেখো উদ্দীপকের শেষে লেখাই আছে কিছুক্ষণ পর একজন ফিল্ডার ভূমি থেকে 2 মিটার উচ্চতায় বলটি ধরে ফেললো। অর্থাৎ এই যে 122 মিটার আমরা গতে পেলাম, এই টোটালটার দূরত্ব হলো 122.5 মিটার। কিন্তু ফিল্ডার কি করে ফেললো? 2 মিটার উপরে থেকেই সে বলটাকে ধরে ফেললো। তাহলে উচ্চতা কত থাকলো? এইচ ইকুয়াল টু 122.5 মাইনাস কত হবে? 120.5। গুড, 120.5। 120.5 হবে। হ্যাঁ, তাহলে আমরা সূত্র লিখতে পারি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে কিন্তু প্লাস হবে, কেন? বলটা কিন্তু নিচের দিকে পড়ছে। সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে বলটি কোন দিকে পড়ছে? নিচের দিকে। নিচে না পড়লে তার বলটা ধরতে পারবে না। ধরার জন্য বলটা কোথা থেকে পড়ছে? উপরের থেকে নিচের দিকে, এই জন্য কিন্তু প্লাস হয়ে গেল।
এটা কিন্তু অনেকে ভুল করো। আর আমরা খাতা দেখার সময় কিন্তু এখানে আগে তাকাই এখানে ঠিক আছে কিনা। অনেকে ওই তালে তালে আগের অঙ্কের সাথে মিল রেখে এখানেও মাইনাস দিয়ে ফেলে, অঙ্ক ভুল। আচ্ছা, তাহলে ভি স্কয়ার সমান 48.6 হবে অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ 48.6। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, দেখি কে বলতে পারো। ইয়া বলতো, নাবিলা বলতো, নাবিলা। নাবিলা না পারলে সাদিয়া জামান। নাবিলা শুনছো? ইউর মান কত হবে? নাবিলা যদি না শোনো সাদিয়া জামান বলো। আমি বলবো স্যার। না, সাদিয়া বলো। সাদিয়া শুনছো? 0 হবে। 0 হবে। কেন 0 হলো? রোহিত বলো তো কেন সেটা 0 হলো? পড়ন্ত বস্তু সেজন্য। গুড। পরন্ত বস্তুর ক্ষেত্রে আদি বেগ 0। তাহলে 0 + 2 × 9.8 ইন্টু এইচ এর মান কত? 120.5। এবার ক্যালকুলেশন করে আমাকে রেজাল্টটা জানাও। আমি ইকুয়াল টু 48.598। হ্যাঁ, স্কয়ার আছে, স্কয়ার কেও কিন্তু বর্গমূল করতে হবে। স্যার হ্যাঁ, তাহলে 40 রুট ওভার করলে 48.598। 48.60। 48.6 মিটার পার সেকেন্ড, যা ব্যাটসম্যান আঘাত করার সময়কালের বেগ ছিল কত? 49। উদ্দীপকের দেখো সময়কালের বেগ ছিল 49। তাহলে 49 এর আগেই অর্থাৎ 49 এর আগে কিন্তু 48.6 হয়ে গেল। তাহলে 49 এর চেয়ে কম, সুতরাং কি হবে? তাহলে ফিল্ডার আমরা এখানে লিখতে পারি, সুতরাং বেগের চেয়ে বেশি হবে না। হ্যাঁ, ফিল্ডার বলটি ফিনিশিং না দিলে কিন্তু 1 নাম্বার মাইনাস হয়। বলটি ধরার সময়ে বলটির বেগ 48.6 মিটার পার সেকেন্ড, যা ব্যাটসম্যান আঘাত করার সময়কার বেগ 49 মিটার পার সেকেন্ড এর থেকে কম। এই পর্যন্তই। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে আমি একটা হোমওয়ার্ক দিব, এটাই কালকে পড়া। এবং সবাই হোমওয়ার্ক করো না, কিন্তু ছেলেরা বিশেষ করে হোমওয়ার্ক করো না, মেয়েরা তো করে। আমি সবার হোমওয়ার্কের প্রত্যাশায় থাকবো। এবং আরেকটা, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, সবাই লিখো, এ বস্তুটিকে 180 মিটার উঁচু একটি মিনারের চূড়া হতে ফেলে দেওয়া হলো। একই সময়ে অন্য একটি বস্তু বি কে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ক নাম্বার কোশ্চেন। স্পন্দন গতি কি? স্পন্দন গতি কি? খ নাম্বার
পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃতি করো। গ 7 সেকেন্ড ফর বি বস্তুটি কত উচ্চতায় উঠবে নির্ণয় করো। ঘ এ ও বি বস্তুদ্বয় কখন ও মিলিত হবে। গাণিতিকভাবে যুক্তি দাও। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই লিখেছো। তাহলে এই প্রশ্নটাই তোমরা লিখে গ্রুপে পোস্ট করবে। আমি সবার খাতায় দেখে দেওয়ার চেষ্টা করব। কোনো প্রবলেম থাকলে আমাকে পরের ক্লাসে জানাইতে পারো বা হোয়াটসঅ্যাপেও জানাইতে পারো, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই শেষ করছি। সবাই লেখা শেষ করেছো? জি স্যার। জি স্যার। স্যার শেষ করেছি। আচ্ছা, সর্বশেষ একটা কথা, সেটা হলো তুমি কম পড়ো বেশি পড়ো, প্রতিদিনই নিয়মিতভাবে কম বেশি হলেও পড়তে হবে, পড়ার মধ্যে থাকতে হবে। তা না হলে যদি এলোমেলো ভাবে সময়কে অপচয় করো, নষ্ট করো, তাহলে কিন্তু অবশ্যই অন্যান্য স্টুডেন্ট থেকে তুমি পিছনে পড়বে এবং যখন প্রতিযোগিতার মাঠে নামবে তখন কিন্তু তুমি হোঁচট খেয়ে পড়ে যাবে। এজন্য আমি তোমাদের কাছে প্রত্যাশা করব যে অবশ্যই বাসা থেকে বের হবে না এবং নিয়মিত এই বিশেষ করে সৃজনশীল এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যার ভালো হবে তার রেজাল্ট ভালো হবে। তো এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।